আমার স্বামী আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠভাবে একটি উত্তপ্ত রাত কাটিয়ে ভোরবেলা হাসি মুখে বাড়ি ফিরল। ভেবে নিল আমি কিছুই জানি না। সে দরজা দিয়ে ঢুকলো একেবারে স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী আর আগের চেয়ে বেশি খুশি হয়ে। কিন্তু সে জানতো না তার জন্য কর্মফল আগে অপেক্ষা করছিল। আমার স্বামী মিস্টার ইয়াসিন সকাল 6:17 বাড়ি ফিরল। এমনভাবে হাসছিল যেন সে কোনো বড় অপরাধ করে ধরা পড়ে নাই। আমি লাবণ্য, গাজীপুরে আমাদের টাউন হাউজের রান্নাঘরের টেবিলে বসেছিলাম, গত রাতের একই নাইট ড্রেস পরে। মিস্টার ইয়াসিন ভেতরে ঢুকল। তার গায়ে বৃষ্টির গন্ধ, পারফিউমের গন্ধ আর অন্য কারো শরীরের গন্ধ মিশেছিল। সে আমাকে দেখে একটু থমকে গেল, তারপর আরো বড় করে হাসল। সে বলল অতিরিক্ত স্বাভাবিকভাবে, তুমি এত সকালে উঠেছ? আমি তার কুঁচকে যাওয়া শার্টের দিকে তাকালাম। কলারের পাশে লিপস্টিকের দাগ, গলায় হালকা আঁচড়। তুমিও? সে চাবিগুলো দরজার পাশে রাখা বাটিতে ফেলে দিল এবং এমনভাবে শরীর টানল যেন সে কোনো অফিস ট্রিপ থেকে ফিরেছে। আমার বেস্ট ফ্রেন্ড রুহানির অ্যাপার্টমেন্ট থেকে নয়, আরিফের বাসায় ছিলাম তাস খেলার পরে। সে বলল রাতটা তার এখানে থেকে যেতে, অথচ আরিফ 6 মাস আগে চট্টগ্রাম চলে গেছে। মিস্টার ইয়াসিন সেটা জানতো, আমি জানতাম। কিন্তু মিথ্যাবাদীরা প্রায় নীরবতার ওপর ভরসা করে, যাদের তারা ধীরে ধীরে নিজের উপর সন্দেহ করতে শিখিয়ে দেয়। 7 বছর ধরে আমি ছিলাম শান্ত স্ত্রী, বোঝাপড়ার স্ত্রী, এমন একজন নারী যে ছোট ছোট অপমান গিলে ফেলত। কারণ মিস্টার ইয়াসিনের সবসময় কোনো না কোনো ব্যাখ্যা থাকতো। ক্লায়েন্ট ডিনার, কাজের চাপ, আর আমার বেস্ট ফ্রেন্ড রুহানি আক্তার ছিল সেই মানুষ যে আমাকে বলতো আমি যেন অতিরিক্ত সন্দেহ না করি। মিস্টার ইয়াসিন তোমাকে খুব ভালোবাসে। সে ব্রাঞ্চ টেবিলের ওপরে আমার হাত চেপে ধরে বলতো, ভালো একটা বিয়েকে বেশি চিন্তা করে নষ্ট করো না। গতরাতে সে আমাকে এমন একটি মেসেজ পাঠিয়েছিল যা আসলে মিস্টার ইয়াসিনের জন্য ছিল। তুমি তোমার ঘড়িটা আমার নাইট স্ট্যান্ডে ফেলে গেছো। তোমার স্ত্রী ঘুম থেকে ওঠার আগে ফিরে এসো। সে কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজটা ডিলিট করে দেয়, কিন্তু আমি ইতিমধ্যেই দেখে ফেলেছিলাম। আমি সেই শব্দগুলোর দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না আমার ভেতরের কিছু একদম নিঃশব্দ হয়ে গেল। ভাঙ্গিনি, শেষ হয়ে গেছে। মিস্টার ইয়াসিন ফ্রিজের দিকে গিয়ে কমলার জুস বের করলো। বড়দিন? সে জিজ্ঞেস করলো, আমার চোখ এড়িয়ে যাওয়ার ভান করে। হ্যাঁ, আমি বললাম। সে বোতল থেকে সরাসরি পান করলো। আগে আমি এটা ঘৃণা করতাম, আগে আমি কিছু বলতাম, আগে আমি খেয়াল করতাম কি হচ্ছে। আমি হাত জোর করে টেবিলে রাখলাম। তোমার মা 8টায় আসছেন। তার হাসি একটু থমকে গেল। আমার মা? কেন? আর রুহানিও। তার মুখ একদম বদলে গেল, শুধু 1 সেকেন্ডের জন্য। তারপর সে হেসে ফেলল। এটা কি কোনো ইন্টারভেনশন? না, আমি বললাম, একটা ব্রেকফাস্ট। মিস্টার ইয়াসিন কাউন্টারের সাথে হেলান দিল, নিজের ভাঙা আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করল। লাবণ্য, তুমি যদি কোনো কারণে রেগে থাকো শুধু বলো। আমি ঘড়ির দিকে তাকালাম, 6টা 22। আর মাত্র 98 মিনিট পরে তার মা আসবে পারিবারিক অ্যাকাউন্টেন্ট নিয়ে। 102 মিনিট পরে রোহানি ঢুকবে, তার সঙ্গে নিয়ে আসা সেই মিথ্যা যেটা সে ভাবছে আমি এখনও বিশ্বাস করি। আর আমার পাশে থাকা ড্রয়ারে আছে 3টি জিনিস যেগুলো মিস্টার ইয়াসিন জানে না, আমি আগে থেকেই পেয়ে গেছি। একটি স্ক্রিনশট, ব্যাংক রেকর্ড, আর এমন একটি অ্যাপার্টমেন্টের চাবি যা এখন আর তার নয়। সকাল 6টা 22 মিস্টার ইয়াসিন যখন ফ্রিজ থেকে কমলার জুস ঢালছিল, লাবণ্য তখন আর আগের লাবণ্য ছিল না। যে নারী 7 বছর ধরে নিজের কষ্ট চেপে রেখেছিল, সে আর নরম হয়ে থাকার অভিনয় করছে না, সে এখন হিসাব করছে। ঘরের বাতাসে অদ্ভুত এক নীরবতা ঝুলেছিল। বাইরের গাজীপুরের সকাল ধীরে ধীরে আলো ছড়াচ্ছিল, আর ভেতরে এক নারীর ভেতরেও একইভাবে একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল, যার কখনো বদলাবে না। মিস্টার ইয়াসিন আবারও তার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো, মুখে সেই পরিচিত অবহেলিত হাসি, যেন সবকিছুই তার নিয়ন্ত্রণে। সে লাবণ্যর দিকে তাকিয়ে বলল, তুমি আজ অদ্ভুত আচরণ করছো, ঠিক আছো তো? লাবণ্য ধীরে মাথা তুলল। তার চোখে কোনো রাগ নেই, কোনো কান্না নেই, শুধু শান্ত একটা স্থিরতা। আমি খুব ঠিক আছি, সে বলল। এই ঠিক আছে শব্দটা এমনভাবে বলা হলো যেন এর ভেতরে আর কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রশ্নও নেই। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল। তার অভ্যেস ছিল কোনো কিছু অস্বাভাবিক মনে হলেই সেটাকে ছোট করে দেখা, গুরুত্ব না দেওয়া। সে ভেবেছিল এটা হয়তো আবারও কোনো নারীসুলভ অভিমান, যেটা রাত পার হলে ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানত না, লাবণ্যর অভিমান আর নেই, এটা এখন পরিকল্পনা।
ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল 6টা 30। আর কিছুক্ষণের মধ্যে এ ঘরে ঢুকবে তার মা, আর সেই সঙ্গে সত্যের এমন একটা ভার যা কেউ আর অস্বীকার করতে পারবে না। লাবণ্য ধীরে উঠে দাঁড়ালো, রান্নাঘরের ড্রয়ার থেকে একটা ফাইল বের করলো। মিস্টার ইয়াসিন ভ্রুকুচকে তাকালো। এগুলো কি? লাবণ্য ফাইলটা টেবিলে রাখলো। তোমার জীবন। এক মুহূর্তের জন্য ঘরটা আরো নীরব হয়ে গেল। এমন নীরবতা যেখানে ঘড়ির টিকটিক শব্দ জোরে শোনা যায়। মিস্টার ইয়াসিন একটু হেসেই ফেলল, কিন্তু সেটা এবার আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। তুমি নাটক করছো লাবণ্য? লাবণ্য কোনো উত্তর দিল না। সে শুধু চায়ের কাপটা হাতে নিল, যেন এই মুহূর্তটা তার কাছে সাধারণ সকাল। 6টা 45 দরজার বেল বাজল। মিস্টার ইয়াসিন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে অস্বস্তির প্রথম ছায়া দেখা দিল। এত সকালে কে? লাবণ্য শান্ত গলায় বলল, তোমার মা। দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের বাতাস বদলে গেল। মিস্টার ইয়াসিনের মা ঢুকলেন, তার সঙ্গে একজন মধ্যবয়সী হিসাবরক্ষক। আর পেছনে ধীরে ধীরে ঢুকল রুহানি আক্তার। রুহানির চোখ প্রথমে মিস্টার ইয়াসিনের দিকে গেল, তারপর লাবণ্যের দিকে। তার মুখে একটা অস্বস্তিকর হাসি ফুটে উঠল। লাবণ্য, তুমি এত সকালে সবাইকে ডেকেছ? লাবণ্য তার দিকে তাকালো। এই প্রথমবার তার চোখে রুহানির জন্য কোনো কোমলতা ছিল না। আমি কাউকে ডাকি নাই, সে বলল। আমি শুধু সত্যটা এখানে এনেছি। মিস্টার ইয়াসিনের মা বসে পড়লেন সোফায়, তার মুখে বিরক্তি। কি হচ্ছে এখানে? সকালে সকালে এই নাটক কেন? লাবণ্য ধীরে ফাইলটা খুলল। প্রথম পাতায় ব্যাংকের স্টেটমেন্ট, দ্বিতীয় পাতায় ট্রান্সফার রেকর্ড, তৃতীয় পাতায় হোটেল বুকিং, আর সবশেষে একটা স্ক্রিনশট। মিস্টার ইয়াসিন এগিয়ে এসে কাগজটা দেখতে চাইল, কিন্তু লাবণ্য হাত ছড়ায়নি। এটা কি? সে একটু জোরেই বলল। লাবণ্য এবার তার দিকে সরাসরি তাকালো। তোমার ডাবল লাইফের হিসাব। রুহানি হঠাৎ মাথা নিচু করল, তার হাত কাঁপছিল। মিস্টার ইয়াসিনের মুখে এবার আর হাসি নেই। সে বুঝতে পারছে এটার অভিমান না, এটা প্রমাণ। তার মা ধীরে উঠে দাঁড়ালেন। ইয়াসিন, এটা কি সব? ঘরের ভেতর চাপা শ্বাসের শব্দ বাড়তে লাগলো। লাবণ্য ধীরে ফাইলটা বন্ধ করল। আমি 7 বছর অপেক্ষা করেছি, তোমার সত্য বের হওয়ার জন্য না, নিজের চোখ খুলতে। সে একটু থামল, তারপর খুব শান্ত গলায় বলল, তুমি যেটাকে ভালোবাসা ভেবেছ সেটা ছিল সুযোগ, আর যাকে বন্ধু ভেবেছিলাম সে ছিল পরীক্ষা। রুহানি এবার ফপিয়ে উঠল। লাবণ্য, আমি। লাবণ্য হাত তুলে থামিয়ে দিল। না, আজ আর ব্যাখ্যা না। মিস্টার ইয়াসিন এবার প্রথমবারের মতো ভয় পেল। সে লাবণ্যর কাছে এগিয়ে এলো। লাবণ্য, আমরা কথা বলতে পারি? তুমি ভুল বুঝছো। লাবণ্য একটু হেসেই ফেলল, খুব ছোট, খুব ঠান্ডা হাসি। আমি যদি ভুল বুঝতাম তাহলে এই কাগজগুলো কথা বলতো না। সে ফাইলটা টেবিলে রেখে দিল। 6টা 58। তুমি ভাবছিলে আমি কিছুই জানি না, লাবণ্য বলল। কিন্তু তুমি ভুলে গিয়েছে নীরব মানুষ সব দেখে। ঘরের বাতাস যেন জমে গেল। আর ঠিক তখনই লাবণ্য তার চাবির রিংটা টেবিলে রাখল। একটা নতুন অ্যাপার্টমেন্টের চাবি। মিস্টার ইয়াসিন তাকালো। এটা কার? লাবণ্য এবার ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। আমার। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে যেতে লাগলো। আর পেছনে রয়ে গেল 3জন মানুষ, যাদের জীবনে এখন আর কোনো সহজ ব্যাখ্যা নেই। দরজার সামনে দাঁড়িয়ে লাবণ্য শেষবারের মতো বলল, কর্ম সবসময় প্রতিশোধ নেয় না মিস্টার ইয়াসিন, কখনো কখনো শুধু সত্য হয়ে ফিরে আসে। দরজা বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতরে শুরু হলো সেই নীরবতা, যেটা ভাঙে না, শুধু মানুষকে বদলে দেয়। দরজাটা বন্ধ হওয়ার পর ঘরের ভেতর যে নীরবতা নেমে এলো, সেটা কোনো সাধারণ নীরবতা ছিল না। এটা ছিল এমন এক নীরবতা যা মানুষের ভেতরের সব অজুহাতকে একে একে গিলে খায়, আর রেখে যায় শুধু খালি সত্যের মুখ। মিস্টার ইয়াসিন এখনও দরজার দিকে তাকিয়ে আছে। দরজাটা যেটা মাত্রই লাবণ্যর পেছনে বন্ধ হয়েছে, যেন সেই দরজার ভেতর দিয়েই তার পুরো নিয়ন্ত্রিত জীবনটা একসাথে বেরিয়ে গেছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ, যা সে আগে কখনো অনুভব করেনি। সে অভ্যস্ত ছিল জেতায়, অভ্যস্ত ছিল মিথ্যার ওপর ভর করে সত্যকে ছোট করে দেখাতে। কিন্তু আজ প্রথমবার সে বুঝছে, সত্যকে ছোট করা যায় না। সত্য শুধু ধীরে ধীরে মানুষের চারপাশ ঘিরে ফেলে। রুহানি এখনও সোফার পাশে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে, চোখে জল জমে গেছে, কিন্তু সে কাঁদছে না। তার ভেতরের ভয়টা কাঁদার সুযোগ দিচ্ছে না। মিস্টার ইয়াসিনের মা চুপ করে বসে আছেন, তার মুখে অবিশ্বাস আর অপমানের একটা মিশ্র ছায়া, যেন তিনি বুঝতে পারছে না এই সকালটা তার ছেলের জীবনের কোনো বাস্তবতা। ঘরের ভেতরে এখন আর কেউ কথা বলছে না, শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দেয়ালে ঝুলে থাকা সময়ের ভার। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে ফাইলটা হাতে নিল। তার হাত আর আগের মতো স্থির নেই। সে প্রথম পাতাটা খুলে দেখল ব্যাংকের লেনদেন, অচেনা নাম, অচেনা অ্যাকাউন্ট।
আর কিছু ট্রান্সফার যেগুলো সে ভাবতে পারেনি কেউ খেয়াল করেছে। তার মুখ শুকিয়ে যাচ্ছে। এগুলো এগুলো ভুল হতে পারে, সে বলল। কিন্তু তার কণ্ঠে সে আগের আত্মবিশ্বাস নেই। লাবণ্য চলে গেছে, তবু তার উপস্থিতি ঘরটা ছেড়ে যায়নি, যেন সে এখানেই কোথাও দাঁড়িয়ে আছে, চুপচাপ সবকিছু দেখছে। রুহানি এবার ধীরে বলে উঠল, ইয়াসিন, আমি কিছু বলিনি কারণ। মিস্টার ইয়াসিন হঠাৎ রুহানির দিকে তাকালো। সেই তাকানোর মধ্যে এখন আর ভালোবাসা নেই, না আছে অভিমান, শুধু একটা ভাঙা মানুষ আরেক ভাঙা মানুষকে চিনে ফেলার চেষ্টা করছে। তুমি কিছু বলনি? সে ধীরে বলল, তুমি তো সব জানো। রুহানি মাথা নিচু করল। তার নীরবতা এবার সব কথা বলে দিল। মিস্টার ইয়াসিনের মা হঠাৎ উঠে দাঁড়ালেন। এটা কি হচ্ছে ইয়াসিন? তুমি কি সত্যি? তিনি বাকিটা বলতে পারলেন না, কারণ তিনি হয়তো নিজেই উত্তরটা জানতেন, কিন্তু বিশ্বাস করতে চাইছিলেন না। মিস্টার ইয়াসিন এবার সোফায় বসে পড়ল, যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে মাথা দুহাতে চেপে ধরল। তার মনে পড়ছে গত রাত, লাবণ্যর চেহারা, তার নীরব চোখ, তার অস্বাভাবিক শান্ত আচরণ। সে তখন ভেবেছিল এটা আবার কোনো নারী সুলভ সন্দেহ, আবার কিছু ভুল বোঝাবুঝি। কিন্তু এখন সে বসছে, লাবণ্য তখন প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় লাবণ্য কোথায় ছিল সেটা কেউ জানে না, কিন্তু তার হাতে থাকা চাবিটা যে শুধু একটা অ্যাপার্টমেন্টের চাবি নয় সেটা এখন স্পষ্ট। সকাল 7:20, বাইরের আলো আরো পরিষ্কার হয়েছে, কিন্তু ঘরের ভেতর অন্ধকার যেন আরো ঘন হয়ে গেছে। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে রুহানির দিকে তাকালো, তারপর মায়ের দিকে। আমি সব ঠিক করে ফেলবো, সে বলল, কিন্তু এই বাক্যটা নিজের জন্য বলা, অন্য কারোর জন্য না। তার মা কঠিন গলায় বললেন, কি ঠিক করবে? যা ভেঙে গেছে সেটা? এ প্রশ্নের কোনো উত্তর থাকে না। ঠিক তখনই মিস্টার ইয়াসিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম নেই, শুধু একটা অচেনা নম্বর। সে কলটা ধরল। অন্য পাশে একজন পুরুষ কণ্ঠ, মিস্টার ইয়াসিন, আপনার নামে থাকা জয়েন্ট প্রপার্টি ডকুমেন্ট আপডেট হয়েছে। আপনার স্ত্রী আজ সকালে মালিকানা ট্রান্সফার সম্পন্ন করেছেন। 1 সেকেন্ডের জন্য মিস্টার ইয়াসিন কিছু বলতে পারল না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বললেন? সে ধীরে বলল, কিন্তু কল কেটে গেছে। ফোনটা হাতে ধরা অবস্থায় সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুহানি বুঝে ফেলেছে কিছু একটা বড় হয়ে গেছে। মায়ের মুখে এবার আতঙ্ক। মিস্টার ইয়াসিন ধীরে ফাইলটা আবার খুলল। শেষ পাতাটা এখনো দেখা বাকি ছিল। সে পাতাটা উল্টাতে একটা কাগজ বেরিয়ে এলো। ডকুমেন্টের নিচে লাবণ্য স্বাক্ষর, আর তার পাশে লেখা, আমি আর এই সম্পর্কের অংশ নই। মিস্টার ইয়াসিনের হাত থেকে কাগজটা পড়ে গেল। এই প্রথম সে সত্যিকারের ভেঙে পড়ল। সে বুঝতে পারছে এই লড়াইটা সে শুরু করেনি, কিন্তু সে শেষও করতে পারবে না। সকাল 8টা। ঠিক সেই সময় লাবণ্য নতুন অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়েছিল। গাজীপুরের আকাশ এখন পুরোপুরি উজ্জ্বল। তার হাতে একটা চায়ের কাপ, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শান্তি। তার ফোনে একের পর এক কল আসছে, কিন্তু সে ধরছে না। মিস্টার ইয়াসিনের নাম বারবার স্ক্রিনে ভেসে উঠছে। সে শুধু একবার তাকালো, তারপর ফোনটা উল্টো করে রাখল। তার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিশোধের উত্তেজনাও নেই, কারণ প্রতিশোধ সে আগেই শেষ করেছে। এখন শুধু ফলাফল চলছে। পেছনের দেয়ালে একটা ছোট বাক্স রাখা আছে, ভেতরে কিছু কাগজ, কিছু ছবি আর কিছু স্মৃতি, যেগুলো সে আর কখনো খুলে দেখবে না। তার পাশে থাকা নতুন জানালা দিয়ে শহর দেখা যাচ্ছে, নতুন রাস্তা, নতুন আলো, নতুন জীবন। লাবণ্য ধীরে বলল, মানুষ যখন সত্যকে দেখে তখন সবচেয়ে বড় পরিবর্তনটা হয় ভেতরে। ঠিক সেই সময় মিস্টার ইয়াসিন আবার কল করল। এবার লাবণ্য ফোনটা হাতে নিল। দীর্ঘ নীরবতা। অন্যপাশে কণ্ঠ ভাঙা, লাবণ্য, তুমি এটা কেন করলে? লাবণ্য জানালার দিকে তাকিয়ে বলল, আমি কিছু করিনি ইয়াসিন, আমি শুধু তোমার করা সবকিছু ফিরিয়ে দিয়েছি। একটু থামল, তারপর শান্ত গলায় বলল, এখন তুমি যা পেয়েছো সেটা তোমারই কর্ম। কল কেটে গেল। লাবণ্য ফোনটা আবার রাখল। তার চোখে কোনো জল নেই, কোনো হাসিও নেই, শুধু একটা পরিপূর্ণ সমাপ্তি। সেদিন বিকেল পর্যন্ত মিস্টার ইয়াসিন কোনো কথা বলেনি। সে শুধু বসেছিল, যেন সময় তার চারপাশে চলতে চলতে তাকে ফেলে রেখে গেছে। রুহানি চলে গেছে কখনো কেউ খেয়ালই করেনি। তার মা শুধু একবার বলেছিলেন, মানুষকে হারানো সহজ, কিন্তু নিজের সম্মান হারানো কঠিন। মিস্টার ইয়াসিন বুঝেছিল সে দুটোই হারিয়েছে। রাত নামার আগে সে একবার জানালার দিকে তাকালো। দূরে কোথাও নতুন জীবন শুরু হচ্ছে, আর তার জীবন শেষ হয়ে গেছে ঠিক সেখানেই, যেদিন সে ভেবেছিল সে সবচেয়ে বেশি জিতে গেছে। আর লাবণ্য, সে তখনও বারান্দায় দাঁড়িয়েছিল, শান্ত, অবিচল। কারণ কিছু মানুষ প্রতিশোধ নেয় না, তারা শুধু এমনভাবে জীবন বদলে দেয় যেখানে ফিরে আসার আর কোনো দরজা থাকে না।
সকালটা শেষ হয়ে দুপুর নামার পরেও মিস্টার ইয়াসিন ঠিক বুঝতে পারছিল না তার জীবনে আসলে কি ঘটেছে। তার চারপাশের সবকিছু আগের মতোই ছিল। ঘর, ফোন, অফিসের নোটিফিকেশন, মানুষের স্বাভাবিক জীবন, কিন্তু তার নিজের ভেতরে কিছু একটা ভেঙে গেছে, যেটার আগের জায়গায় ফিরবে না। লাবণ্য চলে গেছে, এ কথাটা বারবার তার মাথার ভেতর ঘুরছিল, কিন্তু সে মেনে নিতে পারছিল না। কারণ লাবণ্য কখনো শুধু একজন স্ত্রী ছিল না, সে ছিল তার জীবনের নীরব ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে সে নিজের ভাঙা চরিত্রকেও শক্ত মনে করত। কিন্তু এখন সে ভিত্তি আর নেই। সকাল 10:17 মিস্টার ইয়াসিন তার ব্যাংকের অ্যাপ খুলল। প্রথমে কিছু বুঝতে পারল না, তারপর ধীরে ধীরে তার চোখ বড় হয়ে গেল। জয়েন্ট অ্যাকাউন্ট বন্ধ, প্রপার্টি ট্রান্সফার, কোম্পানির শেয়ার রিডিস্ট্রিবিউশন, সবকিছুতে লাবণ্য স্বাক্ষর। তার হাত কাঁপতে শুরু করলো। সে বারবার রিফ্রেশ করলো, যেন এটা কোনো ভুল, কিন্তু প্রতিবার একই সত্য ফিরে আসে। লাবণ্য শুধু চলে যায়নি, সে পুরো জীবনটা পরিকল্পিতভাবে নিয়ে গেছে। ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ এলো। তুমি যেটাকে স্বাভাবিক জীবন ভেবেছিলে, সেটা ছিল আমার বিশ্বাস। তুমি যেটাকে সহজ ভেবেছিলে, সেটা ছিল আমার ধৈর্য। এখন তুমি যেটা অনুভব করছো, সেটা আমার নীরবতার ফল। কোনো নাম নেই, কিন্তু সে জানে এটা লাবণ্য। মিস্টার ইয়াসিন প্রথমবারের মতো বুঝল, লাবণ্য শুধু আবেগ দিয়ে চলে যায়নি, সে হিসাব করে গেছে, ধাপে ধাপে, নিখুঁতভাবে। গাজীপুরের অন্য প্রান্তে একটি ছোট কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্টে লাবণ্য জানালার পাশে দাঁড়িয়েছিল। তার চারপাশে নতুন জীবন, নতুন দেয়াল, নতুন বাতাস। কিন্তু তার মুখে কোনো উত্তেজনা নেই, কারণ প্রতিশোধ কখনো আবেগ দিয়ে শেষ হয় না, এটা শেষ হয় শূন্যতা দিয়ে। তার ফোনে একটা নোটিফিকেশন এলো, ব্যাংকের আইনজীবী নিশ্চিত করেছে সব ট্রান্সফার সম্পন্ন। সে শুধু ফোনটা নামিয়ে রাখল। তার চোখে কোনো আনন্দ নেই, কারণ সে যা হারিয়েছে তার টাকা বা সম্পত্তি ছিল না, সে হারিয়েছে 7 বছরের নিজেকে। অন্যদিকে মিস্টার ইয়াসিন অফিসে ঢুকলো দুপুর 1টার দিকে। সবাই তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা করল, কিন্তু কেউ বুঝতে পারল না তার ভেতরে কি চলছে। সে তার কেবিনে বসে থাকলো। তার সহকারী দরজা খুলে বলল, স্যার, আজকের মিটিং। মিস্টার ইয়াসিন হঠাৎ হাত তুলে থামিয়ে দিল, সব বাতিল করো। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে ভাঙা। কিছুক্ষণ পর তার কোম্পানির ফাইন্যান্স হেড ঢুকলো। স্যার, কিছু ট্রান্সফার হোল্ড হয়েছে, কারণ মালিকানা চেঞ্জ হয়েছে। মিস্টার ইয়াসিন ধীরে তাকালো। কে করেছে? ফাইন্যান্স হেড চুপ। সে জানে উত্তরটা কি, কিন্তু বলতে ভয় পাচ্ছে। মিস্টার ইয়াসিন ধীরে বলল, লাবণ্য। একটা শব্দ, কিন্তু সেই শব্দে পুরো ঘর ভারী হয়ে গেল। সন্ধ্যা নামার আগে মিস্টার ইয়াসিন তার মায়ের বাড়িতে গেল। তার মা দরজা খুলেই থমকে গেলেন। তার ছেলের মুখ দেখে তিনি বুঝে ফেলেন কিছু ভয়ঙ্কর ঘটে গেছে। ইয়াসিন, কি হয়েছে? মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি সব হারিয়ে ফেলেছি। তার মা অবাক হয়ে বললেন, লাবণ্য কি করেছে? এ প্রশ্নে মিস্টার ইয়াসিন প্রথমবারের মতো মাথা নিচু করল, কারণ সে জানে লাবণ্য কিছু করেনি, সে শুধু ফিরিয়ে দিয়েছে। রাতে লাবণ্য তার নতুন বারান্দায় বসেছিল। শহরের আলো নিচে ঝিকিমিকি করছে। তার হাতে এক কাপ চা, তার ফোন নিঃশব্দ, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি। কারণ এখন আর কোনো মিথ্যা তার চারপাশে নেই, সে শুধু নিজের সাথে আছে। ঠিক সেই সময় দরজায় কলিং বেল বাজল। সে উঠে দাঁড়ালো না, কারণ সে জানে এই সময় কে এসেছে। সে ধীরে বলল, দরজা খোলা আছে মিস্টার ইয়াসিন। দরজা খুলে সে ঢুকল। তার চোখ লাল, চেহারা ক্লান্ত, আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে গেছে। সে দাঁড়িয়ে রইল। তুমি এটা কেন করলে? লাবণ্য ধীরে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, কারণ তুমি আমাকে বাঁচতে দিতে শেখোনি ইয়াসিন। একটা দীর্ঘ নীরবতা। তারপর লাবণ্য বলল, আমি তোমার কাছ থেকে কিছু নিইনি, তুমি নিজেই সব হারিয়েছ। মিস্টার ইয়াসিন এবার বুঝল, এটা আর সম্পর্কের গল্প না, এটা হিসাবের গল্প। আর এই হিসাব সে কখনোই জিততে পারবে না। রাতটা গাজীপুরের আকাশে ধীরে ধীরে নেমে এসেছিল, কিন্তু মিস্টার ইয়াসিনের জীবনে কোনো রাত আর দিন আলাদা ছিল না। তার কাছে সবকিছু এখন একটাই দীর্ঘ অন্ধকার, যেখানে প্রতিটি সেকেন্ড তাকে আরও ভেতরের দিকে টেনে নিচ্ছিল। লাবণ্য তার সামনে দাঁড়িয়েছিল, শান্ত, স্থির, এমনভাবে যেন সে কোনো যুদ্ধ জিতে নয়, বরং যুদ্ধের প্রয়োজনটাই শেষ করে দিয়েছে। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে শ্বাস নিল। তার কণ্ঠ ভাঙ্গা। তুমি আমাকে শেষ করে দিলে লাবণ্য। লাবণ্য একটুও নড়ল না। তার চোখে কোনো তৃপ্তি নেই, কোনো রাগও নেই, শুধু এক ধরনের সম্পূর্ণ নিরাসক্ত সত্য। সে ধীরে বলল, আমি তোমাকে শেষ করিনি ইয়াসিন, আমি শুধু তোমাকে দেখিয়ে দিয়েছি তুমি আসলে কি। এই কথাটা যেন
তার বুকের ভেতরে আরো গভীরভাবে ঢুকে গেল। কারণ মানুষ নিজের সম্পর্কের সত্য শুনতে সবচেয়ে বেশি ভয় পায়, বিশেষ করে যখন সেই সত্য আর অস্বীকার করা যায় না। মিস্টার ইয়াসিন জানালার দিকে তাকালো। বাইরের শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার ভেতরে কোনো আলো নেই। ঠিক তখনই তার ফোন আবার বাজল। একটা অচেনা নাম নয়, এবার পরিচিত নাম, রুহানি আক্তার। সে ফোনটা ধরে ফেলল, যেন কোনো আশা এখনো বেঁচে আছে। ইয়াসিন, রুহানির কণ্ঠ কাঁপছে। সবকিছু মিডিয়াতে চলে গেছে। মিস্টার ইয়াসিন এক মুহূর্তেই থমকে গেল। কি বলছো? রুহানি কাঁদতে কাঁদতে বলল, লাবণ্য সব প্রমাণ, ব্যাংক ট্রান্সফার, হোটেল বুকিং সবকিছু লিক করে গেছে। মিস্টার ইয়াসিনের হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। তার চোখ ধীরে ধীরে লাবণ্যর দিকে গেল। লাবণ্য তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, যেন সে আগেই জানতো এই কলটা আসবে। পরের দিন সকালে পুরো শহর যেন অন্যরকম হয়ে উঠল। মিস্টার ইয়াসিনের নাম এখন আর শুধু একজন ব্যবসায়ী হিসেবে নেই। সে এখন একটা খবর, একটা স্ক্যান্ডাল, একটা ভাঙা মুখ। অফিসে ঢোকার আগে মিডিয়া তার চারপাশ ঘিরে ধরল। মিস্টার ইয়াসিন, আপনার স্ত্রী কি সত্যি সম্পত্তি নিয়ে গেছে? আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কি সত্য? ক্যামেরার ফ্ল্যাশ তার চোখ অন্ধ করে দিচ্ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না, কারণ সত্যি তার বলার মতো কিছুই ছিল না। ঠিক সেই সময় পেছন থেকে একটা গাড়ি এসে থামল। রুহানি নামল, কিন্তু এই রুহানি আর আগের রুহানি না। তার মুখে আতঙ্ক, চোখে ভয়। সে মিস্টার ইয়াসিনের দিকে এগিয়ে এলো। তুমি আমাকে বলেছিলে সব ঠিক আছে। মিস্টার ইয়াসিন ধীরে তাকালো। আমি কিছুই ঠিক রাখিনি। রুহানি এবার কাঁদতে শুরু করলো। লাবণ্য আমাকে ফাঁসিয়েছে। সে আমার মেসেজ সবকিছু দেখিয়ে দিয়েছে। এই প্রথমবার মিস্টার ইয়াসিন বুঝল, লাবণ্য শুধু তাকে নয়, পুরো সিস্টেমটাকে ভেঙেছে। অন্যদিকে লাবণ্য তার নতুন অ্যাপার্টমেন্টে বসেছিল। তার সামনে ল্যাপটপ খোলা, স্ক্রিনে নিউজ আর ডকুমেন্ট। সে সবকিছু দেখছে, কিন্তু তার মুখে কোনো পরিবর্তন নেই। তার ভেতরে কোনো আনন্দ নেই, কোনো দুঃখও নেই, শুধু এক ধরনের পূর্ণতা। তার ফোনে একটা মেসেজ এলো, তুমি এটা কেন করলে? মিস্টার ইয়াসিন। লাবণ্য কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে টাইপ করল, কারণ তুমি আমাকে ছোট করে দেখেছিলে, আর আমি সেটা হতে দেইনি। মেসেজ পাঠিয়ে সে ল্যাপটপ বন্ধ করল। সন্ধ্যার দিকে মিস্টার ইয়াসিন তার মায়ের ঘরে বসেছিল। তার মা এখন আর রাগ করছে না, শুধু চোখ। কারণ রাগ তখনই থাকে যখন কিছু ঠিক করা যায়। এখন আর কিছুই ঠিক করার নেই। তুমি তাকে হারিয়েছো ইয়াসিন, তার মা ধীরে বললেন। কিন্তু তুমি তাকে হারাওনি, তুমি তাকে তৈরি করেছ। এ কথাটা মিস্টার ইয়াসিনের ভেতরে শেষ পেরেকের মতো ঢুকে গেল। রাতে হঠাৎ রুহানি লাবণ্যর অ্যাপার্টমেন্টে এসে হাজির হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে বলল, তুমি আমার জীবন শেষ করে দিলে। লাবণ্য শান্তভাবে তাকালো। না, সে বলল, তুমি নিজের জীবন নিজেই শেষ করেছ। আমি শুধু আলো দেখিয়েছি। রুহানি কাঁদতে কাঁদতে বলল, তুমি প্রতিশোধ নিয়েছ। লাবণ্য একটু থামল, তারপর খুব ধীরে বলল, না রুহানি, আমি শুধু সত্যকে জায়গা দিয়েছি। এ কথাটা রুহানির জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ সে বুঝে গেল এখানে কোনো শত্রুতা নেই, শুধু পরিণতি আছে। সেই রাতে মিস্টার ইয়াসিন একা বসেছিল তার ফাঁকা ঘরে। ঘরের প্রতিটি জিনিস তাকে লাবণ্যর কথা মনে করিয়ে দিচ্ছে। তার ফোনে আর কোনো কল নেই, কারণ মানুষ তখনই ফোন করে যখন এখনও কিছু বাঁচে। এখন কিছু বেঁচে নেই। সে ধীরে ফিসফিস করে বলল, আমি কি সত্যি এত খারাপ ছিলাম? কিন্তু ঘর কোনো উত্তর দিল না। গাজীপুরের অন্য প্রান্তে লাবণ্য জানালার পাশে দাঁড়িয়েছিল। বাইরে বৃষ্টি নামছে। সে চোখ বন্ধ করল। তার ভেতরে কোনো যুদ্ধ নেই, কারণ যুদ্ধ শেষ হয় তখনই যখন আর কিছু হারানোর থাকে না। সে ধীরে বলল, মানুষকে হারানো সহজ, কিন্তু নিজের ভেতরের ভাঙা মানুষটাকে জোড়া লাগানো সবচেয়ে কঠিন। তারপর সে ঘুরে দাঁড়ালো। এটাই ছিল তার নতুন জীবন। বৃষ্টি থেমে গিয়েছিল, আর মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিল লাবণ্যর নতুন অ্যাপার্টমেন্টের সামনে। যেন সে জানে না সামনে এগোবে নাকি ফিরে যাবে, কারণ তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত এখন প্রথমবারের মতো তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দরজার ওপাশে লাবণ্য ছিল, কিন্তু এবার সে দরজা খুলল না, কারণ কিছু মানুষকে আর সরাসরি দেখা যায় না। তাদের সঙ্গে শুধু সময়ের মাধ্যমে মুখোমুখি হতে হয়। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে দরজায় নক করল, একবার, তারপর আরেকবার।
কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তার বুকের ভেতর চাপ বাড়তে লাগলো। তার ফোন হাতে ছিল। সে আবার কল করলো, কিন্তু এবারও রিং বাজলো। কেউ ধরল না। ঠিক তখন দরজা একটু খুলল, কিন্তু পুরোটা না, শুধু একটা ছোট ভাগ। লাবণ্য দাঁড়িয়ে আছে। তার চোখ শান্ত, খুব শান্ত, যেন এই রাত তার কাছে নতুন কিছু না, বরং বহুদিন আগেই সে এই মুহূর্তটা দেখে ফেলেছে। মিস্টার ইয়াসিন ধীরে বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই। লাবণ্য কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি অনেক আগেই কথা বলার সুযোগ হারিয়েছ ইয়াসিন। এই বাক্যটা খুব সাধারণ ছিল, কিন্তু এর ভেতরে এমন একটা চূড়ান্ততা ছিল যা আর কোনো আলোচনার দরজা খোলা রাখেনি। মিস্টার ইয়াসিন এক পা এগিয়ে বলল, আমি সব ঠিক করে দিতে পারি। লাবণ্য হালকা মাথা নেড়ে বলল, না, তুমি শুধু ভাঙতে জানো, ঠিক করতে না। এ কথাটা মিস্টার ইয়াসিনকে থামিয়ে দিল, কারণ সে জানে লাবণ্য এখন আর আবেগে কথা বলছে না, সে বাস্তবতায় দাঁড়িয়ে কথা বলছে। অ্যাপার্টমেন্টের ভেতরে লাইট জ্বলছে না, শুধু শহরের আলো এসে পড়ছে জানালার ভেতর দিয়ে। লাবণ্য দরজা পুরো খুলল না, শুধু বলল, তুমি কেন এসেছ? মিস্টার ইয়াসিন থেমে গেল। তার উত্তর প্রস্তুত ছিল না, কারণ সে নিজেও জানে না সে কি চায়, ক্ষমা, ফিরে পাওয়া, নাকি শুধু নিজের হারানো অস্তিত্বের কোনো ব্যাখ্যা। সে ধীরে বলল, আমি ভুল করেছি। লাবণ্য হাসল না, কাঁদল না, শুধু তাকিয়ে রইল। ভুল? সে বলল, তুমি যেটা করেছ সেটা ভুল না ইয়াসিন, সেটা ছিল তোমার চরিত্র। এ কথাটা বাতাসে ঝুলে রইল। মিস্টার ইয়াসিন এবার একটু জোরেই বলল, তুমি কি ভাবছ তুমি আমাকে ধ্বংস করে সুখী হবে? লাবণ্য ধীরে এক পা এগিয়ে এলো, এবার দরজার বাইরে। তার চোখে প্রথমবার একটু তীক্ষ্ণতা এলো। আমি তোমাকে ধ্বংস করিনি, সে বলল, আমি শুধু তোমাকে থামিয়েছি। ঠিক সেই সময় পেছন থেকে আরেকটা গাড়ি এসে থামল। রুহানি আক্তার নামল। তার চুল এলোমেলো, মুখে ক্লান্তি, চোখে ভয় আর লজ্জা একসাথে। সে মিস্টার ইয়াসিনকে দেখে থমকে গেল, তারপর লাবণ্যর দিকে তাকালো। লাবণ্য? তার কণ্ঠ কাঁপছে। আমি আর সহ্য করতে পারছি না লাবণ্য। লাবণ্য একটুও নড়ল না। রুহানি কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে শেষ করে দিয়েছ, আমার পরিবার, আমার সম্মান। লাবণ্য শান্ত গলায় বলল, না রুহানি, আমি তোমাকে শেষ করিনি। তুমি যেটা ছিলে সেটা শুধু প্রকাশ করেছি। এ বাক্যটা রুহানির জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ সে বুঝতে পারল লাবণ্য তার বিরুদ্ধে কিছু বানায়নি, শুধু লুকিয়ে থাকা সত্যগুলো সামনে এনেছে। মিস্টার ইয়াসিন এবার হঠাৎ লাবণ্যর দিকে এগিয়ে গেল। তুমি কি চাও বলো? সে বলল, টাকা, সম্পত্তি, আমি সব দিয়ে দেব। লাবণ্য এক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর খুব শান্তভাবে বলল, তুমি এখনো বুঝতে পারোনি ইয়াসিন, আমি যেগুলো নিয়েছি সেগুলো জিনিস না। সে একটু থামল। আমি নিয়েছি তোমার সেই ক্ষমতা, যেটা দিয়ে তুমি মানুষকে ছোট করো। এ কথাটা মিস্টার ইয়াসিনকে চুপ করিয়ে দিল। রাত গভীর হচ্ছিল। বৃষ্টি আবার শুরু হলো হালকা করে। তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন ভাঙা, একজন অপরাধী, একজন নীরব বিচারক। লাবণ্য ধীরে দরজার দিকে ফিরল। এখানে আর কিছু নেই, সে বলল, তোমরা যেটা খুঁজছো সেটা এই জায়গায় নেই। মিস্টার ইয়াসিন হঠাৎ বলল, তুমি কি সত্যি আমাকে কখনো ভালোবাসোনি? এই প্রশ্নটা যেন বাতাস থামিয়ে দিল। লাবণ্য কিছুক্ষণ চুপ রইল। তার চোখে প্রথমবার এক ফ্ল্যাশ আসলো। পুরনো দিনের স্মৃতি, হাসি, বিশ্বাস, রাতের কথা, কিন্তু সবকিছু এখন দূরের মতো। সে ধীরে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম ইয়াসিন, কিন্তু তুমি সেটা ধরে রাখতে পারোনি। রুহানি হঠাৎ চিৎকার করে উঠল, তুমি দুজনকে শেষ করে দিলে। লাবণ্য এবার তাকালো, তার কণ্ঠ আরো শান্ত, না রুহানি, আমি শুধু সত্যের ভার নামিয়ে দিয়েছি। এ কথার পর আর কোনো শব্দ থাকলো না। মিস্টার ইয়াসিন এবার হাঁটু গেড়ে বসে পড়ল। এটা কোনো নাটকীয় দৃশ্য না, এটা একটা ভাঙা মানুষের পতন। সে ধীরে বলল, আমি ঠিক হতে চাই। লাবণ্য নিচে তাকালো, তার চোখে কোনো করুণা নেই। মানুষ সবসময় শেষ মুহূর্তেই ঠিক হতে চায়, সে বলল, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। লাবণ্য দরজা বন্ধ করে দিল না, সে শুধু ঘুরে দাঁড়ালো। তার শেষ কথাটা ছিল খুব ছোট, কিন্তু সবচেয়ে ভারী। এখন তোমাদের জীবন তোমাদেরই। মিস্টার ইয়াসিন সেই জায়গায় বসেছিল অনেকক্ষণ। রুহানি কাঁদতে কাঁদতে চলে গেছে কখন কেউ খেয়াল করেনি, আর লাবণ্য চলে গেছে তার নিজের ভেতরের নতুন জীবনে। সকালের আগে শহর আবার শান্ত হয়ে যাবে,
কিন্তু তিনজনের জীবন আর কখনো আগের মতো হবে না। কারণ কিছু প্রতিশোধ শব্দ দিয়ে হয় না, কিছু প্রতিশোধ শুধু নীরবতায় শেষ হয়। রাতটা শেষ হয়ে ভোর নামছিল গাজীপুরের আকাশে, কিন্তু সেই ভোরের আলো মিস্টার ইয়াসিনের জীবনে আর কোনো নতুন শুরু নিয়ে আসেনি, বরং পুরনো ভাঙা বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলছিল। যেন সূর্য ওঠার সাথে সাথে তার ভেতরে সব অন্ধকারকে সামনে টেনে আনছে। সে এখনও একই জায়গায় বসে আছে, লাবণ্যর অ্যাপার্টমেন্টের সামনে, ভেজা রাস্তায়, ভাঙা একজন মানুষ হয়ে, যার সামনে আর কোনো পথ নেই, শুধু অতীতের দিকে তাকিয়ে থাকার বাধ্যবাধকতা। রুহানি আগেই চলে গেছে। তার ভেতরের ভয় আর লজ্জা তাকে আর এখানে দাঁড়াতে দেয়নি। কারণ যে সত্য লাবণ্য প্রকাশ করেছে, সেই সত্য এখন আর শুধু সম্পর্ক ভাঙেনি, বরং মানুষের ভেতরের মুখোশ খুলে দিয়েছে। লাবণ্য ভেতরে ছিল, কিন্তু সে আর জানালার কাছে দাঁড়িয়ে নেই। সে এখন তার নতুন জীবনের একটা ছোট টেবিলে বসে আছে, চায়ের কাপ সামনে, চোখে কোনো অস্থিরতা নেই, যেন সে বহুদিন আগেই এই ভোরটা দেখে ফেলেছে। তার ফোনটা একবার বেজে উঠল। সে তাকালো না, কারণ এখন আর কোনো কল তার সিদ্ধান্ত বদলাতে পারবে না। মিস্টার ইয়াসিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর ভারী, চোখ ক্লান্ত, কণ্ঠ শুকিয়ে গেছে। সে দরজায় আবার নক করল। এবার কোনো নাটকীয় নেই, কোনো জোর নেই, শুধু এক ভাঙা মানুষের শেষ চেষ্টা। ভেতর থেকে লাবণ্যর কণ্ঠ এলো, তুমি এখনো যাওনি? মিস্টার ইয়াসিন থেমে গেল। আমি কোথায় যাব লাবণ্য? সে ধীরে বলল। এই প্রশ্নটা আসলে উত্তর চায় না, এটা শুধু নিজের হারানো অবস্থার স্বীকারোক্তি। দরজা খুলল। লাবণ্য দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের আগুনও নেই, শুধু একটা পরিপূর্ণ সমাপ্তির শান্তি। সে বলল, তুমি এখনো বুঝতে পারোনি ইয়াসিন, তুমি কোথায় আটকে নেই। তুমি শুধু তোমার নিজের করা সিদ্ধান্তের ভেতরে আছো। মিস্টার ইয়াসিন এবার আর কিছু বলল না, কারণ এবার তার কাছে বলার মতো কিছুই নেই। সে শুধু লাবণ্যর দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ছে সেই দিনগুলো, যখন লাবণ্য ছিল নীরব, সহ্যশীল, বোঝাপড়ার, আর সে সেটা দুর্বলতা ভেবে নিয়েছিল। সে ভেবেছিল ভালোবাসা মানে ক্ষমতা, কিন্তু এখন সে বুঝেছে ভালোবাসা মানে কখনো কখনো নিঃশব্দ প্রত্যাহার। লাবণ্য ধীরে বলল, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না ইয়াসিন। সে একটু থামল। না ক্ষমা, না ব্যাখ্যা, না অনুতাপ। মিস্টার ইয়াসিন ধীরে বলল, তাহলে তুমি চাও কি? লাবণ্য জানালার দিকে তাকালো। বাইরে ভোরের আলো পুরো শহরকে ধীরে ধীরে স্পর্শ করছে। সে বলল, আমি শুধু নিজের জীবনটা চেয়েছিলাম, যেটা তোমার সাথে হারিয়ে যাচ্ছিল। এ কথাটা বাতাসে ঝুলে রইল। মিস্টার ইয়াসিন বুঝতে পারল, এই গল্পে সে কখনোই প্রধান চরিত্র ছিল না। সে ছিল শুধু এক ধাপ, যার মাধ্যমে লাবণ্য নিজের নতুন জীবনে পৌঁছেছে। ঠিক সে সময় লাবণ্য একটা ছোট ব্যাগ হাতে নিল। মিস্টার ইয়াসিন অবাক হয়ে তাকালো। তুমি কোথায় যাচ্ছ? লাবণ্য দরজার দিকে এগিয়ে গেল। আমি কোথাও যাচ্ছি না, সে বলল। আমি শুধু এখান থেকে বের হচ্ছি। এই দুই কথার মধ্যে বিশাল পার্থক্য আছে। মিস্টার ইয়াসিন ধীরে বলল, আমি কি কখনো তোমার কাছে কিছু ছিলাম? লাবণ্য থেমে গেল। তার চোখে এবার খুব পুরনো একটা ছায়া দেখা গেল, যা ভালোবাসা না, আবার ঘৃণাও না। সে খুব শান্তভাবে বলল, তুমি ছিলে আমার একটা অধ্যায়, যেটা আমাকে শিখিয়েছে আমি কি হতে চাই না। এই বাক্যটা ছিল শেষ আঘাত, কিন্তু সবচেয়ে নিঃশব্দ আঘাত। মিস্টার ইয়াসিন আর কিছু বলল না, কারণ এখন আর কিছু বলার জায়গা নেই। লাবণ্য দরজার বাইরে এসে দাঁড়ালো। ভোরের আলো তার মুখে পড়ছে। তার মুখে কোনো জয়ের হাসি নেই, কারণ সে যুদ্ধে জেতেনি, সে শুধু নিজের জীবন ফিরে পেয়েছে। পেছনে মিস্টার ইয়াসিন দাঁড়িয়েছিল। তার চোখে জল আছে, কিন্তু সেটা এখন আর কাউকে ফেরাতে পারবে না। কারণ কিছু সম্পর্ক শেষ হয় ঝগড়ায় না, কিছু সম্পর্ক শেষ হয় সম্পূর্ণ নীরবতায়। গাজীপুরের রাস্তায় মানুষ চলতে শুরু করেছে। নতুন দিন শুরু হয়েছে, কিন্তু তিনজন মানুষের জীবন এখন তিনটা আলাদা দিকে ছড়িয়ে গেছে। একজন ফিরে গেছে নিজের শূন্যতায়, একজন হারিয়ে গেছে নিজের অপরাধ বোধে, আর একজন ফিরে গেছে নিজের ভেতরের জীবনে। লাবণ্য একটা ট্যাক্সিতে উঠল। গাড়ি চলতে শুরু করলো। সে জানালার বাইরে তাকালো। তার চোখে কোনো অশ্রু নেই, কারণ সে এখন আর কাউকে হারায়নি। সে শুধু নিজেকে ফিরে পেয়েছে। পেছনের শহর ছোট হয়ে যাচ্ছে। মিস্টার ইয়াসিনের জীবনও ঠিক একইভাবে ছোট হয়ে যাচ্ছে।
যেখানে একসময় ভালোবাসা ছিল এখন শুধু হিসাব, যেখানে একসময় বিশ্বাস ছিল এখন শুধু অনুশোচনা। গাড়ি দূরে চলে গেল, আর লাবণ্যর ভেতরে একটা খুব শান্ত কণ্ঠ বলল, এটাই শেষ না, এটাই শুরু। সমাপ্ত।